নিতাই কাঠুরে তার কুড়ুল হাতে নিয়ে বনের দিকে যাচ্ছে। বন থেকে কাঠ কেটে তা বাজারে বিক্রি করলে যা আয় হবে তা দিয়েই আজকের বাজার করে নিয়ে যাবে সে। নিতাই তার বৃদ্ধা মায়ের সাথেই থাকে। তার সংসারে আর কেউই নেই, তাই আয় নিয়েও কোনো চিন্তা নেই তার। নিতাই আনমনে গান গাইতে গাইতে শুকনো গাছ খুঁজছে। হঠাৎই সে একটা কান্নার শব্দ শুনতে পায়। আরে, এই গভীর বনে আবার কে এলা? এমন করুণ সুরে কাঁদছেই বা কে? মনে হচ্ছে ওদিকটা থেকেই আসছে। যাই তো, একবার গিয়ে দেখে আসি। নিতাই কিছু দূর এগোতেই দেখতে পেল এক সুন্দরী মেয়ে, যার চুলগুলো কালো আর ঘন, দুধে আলতা গায়ের রং। নিতাই মেয়েটির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে কিছুক্ষণ। তারপর মেয়েটির কাছে গিয়ে বলে, আরে এই মেয়ে, তুমি কাঁদছো কেন? আর এমন গভীর বনেই বা তুমি করছো কি? আমার নাম নীলা। আমাকে আমার রাগরাজ্য থেকে বিতাড়িত করা হয়েছে শুধুমাত্র আমার সামান্য ভুলের জন্য। নাগরাজ্য? কি বলছো এইসব? এখানে আবার নাগরাজ্য আসবে কোত্থেকে? হ্যাঁ, আমি কোনো সাধারণ মেয়ে না, আমি এক নাগকন্যা। পাতালপুরীতে আমার নাগরাজ্য। আমি নাগরাজ্যের নিয়ম ভঙ্গ করে মানব বসতিতে এসেছিলাম আমার রূপ পরিবর্তন করে। আর তাই নাগরাজ্য থেকে আমাকে বিতাড়িত করেছে। আমি আর কখনো নাগরাজ্যে ফিরতে পারবো না। এর মানে তুমি কোনো মানুষ না? না, আমি কোনো মানুষ নই, তবে আমার মাঝে মানুষের সকল গুণ রয়েছে। মেয়েটিকে তো দেখতে বেশ সুন্দর, আর ওর তো এখন যাওয়ার কোনো জায়গাও নেই। যদি আমি ওকে আমাদের বাড়িতে নিয়ে যাই, তবে গ্রামের মানুষ অনেকেই অনেক কথা বলবে। আমি এক কাজ করি, আমি বরং ওকে বিয়ে করে আমার বাড়িতে নিয়ে যাই। বাড়িতে এমনি আমার বৃদ্ধা মা আছেন, তার দেখাশোনাও করতে পারবে। তবে ও কি আমায় বিয়ে করবে? বরং একবার জিজ্ঞাসা করেই দেখি। আচ্ছা, তুমি যদি কিছু মনে না করো, তবে তোমায় আমি একটা কথা বলতে চাই। হ্যাঁ বলুন, কি বলতে চান? আমি চাই তুমি আমায় বিয়ে করে আমার বাড়িতেই চলো। সেখানে থাকতে তোমার কোনো অসুবিধা হবে না। আর এছাড়াও এখন তো তোমার যাওয়ার কোনো জায়গাও নেই। কিন্তু আমি তো মানুষ নই। সেটা তো শুধু তুমি আর আমি জানি, আর তো কেউই জানে না। তোমার মাঝে মানুষের সকল গুণই আছে। হ্যাঁ, আমি কথা দিচ্ছি তোমাকে, তুমি বেশ ভালোই থাকবে ওখানে। নিতাইয়ের প্রস্তাবে নীলা বিয়েতে রাজি হয়ে যায়। এরপর নিতাই আর নীলা বিয়ে করে বাড়িতে যায়। নিতাইয়ের মা নীলাকে দেখে ভারী অবাক হয়, তবে নিতাই তাকে সব বুঝিয়ে বলতেই তার মা আর কিছুই বলে না। তবে নিতাই তার মাকে বলে না যে নীলা কোনো মানুষ নয়, নীলা হলো এক নাগকন্যা। বাহ, মেয়েটা তো দেখতে ভারী মিষ্টি। তা তোমার নাম কি মা? আমার নাম নীলা। বাবা, ভারী মিষ্টি নাম। তো বাইরে দাঁড়িয়ে আছো কেন? এই নিতাই, ওকে নিয়ে ঘরে যা। নিতাইয়ের মা নীলাকে ভীষণ আদর করত। তাদের দিন বেশ ভালোই কাটতে থাকে। নীলাও নিতাইয়ের মাকে সবসময় আদর যত্নেই রাখত। নীলা সব কাজই করত। এর কারণে নীলা নিতাইয়ের মায়ের আরও প্রিয় হয়ে ওঠে। একদিন নিতাইয়ের মা নীলাকে বলে, মা নীলা, তোর পরিবারে কে কে ছিল মা? আর তুই বা কিভাবে হারিয়ে গেলি? সে অনেক কথা মা, অন্য কোনো দিন বলবো। আপনি আসুন, আগে খেয়ে নিন। আজ আপনার জন্য প্রিয় তরকারি রেঁধেছি, আসুন। তোর হাতে জাদু আছে মা, তুই ভীষণ ভালো রান্না করিস। আসুন মা। এইভাবেই তারা আনন্দে তাদের দিন পার করছিল। একদিন নিতাই নীলাকে বলল, নীলা, আজ তো পূর্ণিমার রাত। আমাদের গ্রামের এক রীতি আছে, সবাই পূর্ণিমার রাতে নিজেদের বাড়িতে হরেক রকমের পিঠে বানায়। আজ তুমিও বানাবে কেমন? রাতের বেলা তুমি আর মা মিলে পিঠে বানাবে, আর পাশের মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। নিতাই নীলাকে সব কিছু বুঝিয়ে দিয়ে তারপর সে তার কাজে চলে যায়। এভাবেই সারাদিন কেটে যায়।
সন্ধ্যা কেটে যেতেই আকাশে চাঁদ ওঠে, আর হঠাৎই নীলার শরীর জ্বালা করতে থাকে। মা, আমার আমার শরীরটা না ভীষণ খারাপ লাগছে। আমি একটু ঘর থেকে আসছি। মেয়েটার আবার কি হলো? হুট করেই শরীর খারাপ হলো? না না, দেখি তো কি হলো। নীলা তার ঘরে গিয়ে দরজা লাগিয়ে দেয়, কিন্তু নীলা জানতো না আজ পূর্ণিমার রাতেই নীলার পূর্ণরূপ ফিরে আসবে। নীলার পুরো শরীর জ্বালা করতে করতে তার শরীর নাগিনের রূপ নেয়, অর্ধ নাগিন আর অর্ধ মানব। তখনই নিতাইয়ের মা নীলার খোঁজে ঘরে ঢোকে, আর হঠাৎই তার চোখে পড়ে জানলার দিকে। সে জানালা দিয়ে নীলার এই অদ্ভুত রূপ দেখতে পায়। এতে সে অনেক ভয় পেয়ে যায়। হায় হায়, এ আমি কি দেখছি? হে ওপরওয়ালা, এ তো এক আস্ত ডাইনি। কি ভয়ঙ্কর রূপ! তার মানে এতদিন আমাদের সাথে এক রাক্ষসী ছিল, অর্ধ শরীর সাপের দেখতে। তার মানে ও কোনো নাগিন না তো? না না, নিতাই যদি ওর কাছে যায় তাহলে তো নিতাইকেও শেষ করে দেবে। আমি আমি কিছু করলে যদি আমাকেও মেরে ফেলে? না না, আমাকে কিছু একটা করতেই হবে। কি করি? হ্যাঁ, কি করি? আমি এক কাজ করি, গ্রামের কৈলাস সাপুড়েকে ডেকে নিয়ে আসি। তিনি নিশ্চয়ই কোনো উপায় বের করবে। যেমন ভাবা তেমনই কাজ। নিতাইয়ের মা সাপুড়েকে ডাকতে যায়, আর কিছুক্ষণের মধ্যেই তাকে ডেকে নিয়ে আসে। কৈলাস সাপুড়ে ছিল খুবই শক্তিশালী, সবাই তাকে এক নামেই জানত। সে বাড়ির উঠোনে এসেই তার বিন বাজানো শুরু করে। এ কি হচ্ছে এসব? আমার গা যে জ্বলে যাচ্ছে। বিন বাজাচ্ছে কে? বন্ধ করো এই বিন বাজানো! বন্ধ করো, এই বিন বাজানো বন্ধ করো! আমি সহ্য করতে পারছি না। তুই কেন এসেছিলি রাক্ষসী? হ্যাঁ, আমার ছেলেকে সহজ সরল পেয়ে তার জীবন নিতে এসেছিস তুই? আজ তোকে আমি ছাড়বো না। মানুষের রূপ ধরে আমাদের ক্ষতি করতে চেয়েছিস তুই। না মা, না, দয়া করে আমাকে বাঁচান। আপনি আমাকে ভুল বুঝছেন মা। খবরদার রাক্ষসী, আমাকে একদম মা বলে ডাকবি না। তুই কখনো আমার ছেলের বউ হতে পারিস না। সাপুরে, একে আপনি ছাড়বেন না। দয়া করুন মা, দয়া করুন, আমাকে আপনি বাঁচান। বিন বাজানো বন্ধ করুন, আমি যে মরে যাব। সাপুড়ে তার বিন বাজানো থামায় না। ঠিক সেই মুহূর্তেই নিতাইও বাড়িতে আসে, আর চেঁচিয়ে বলে ওঠে, আরে তোমরা কি সব করছো? আর নীলা, তোমার এই হাল হলো কেন? আজ পূর্ণিমার রাত, আমার আগের রূপ ফিরে আসার রাত। আমি সেটা জানতাম না। আর বলতে হবে না, আমি বুঝতে পেরেছি। মা, এই সাপুরের এই বিন বাজানো এক্ষুনি বন্ধ করো বলছি। বাবা কি বলছিস তুই এসব? এই রাক্ষসীকে তুই বাঁচাতে চাইছিস, কিন্তু কেন? এই রাক্ষসী আমাদের ক্ষতি করবে। না মা, ও কখনোই আমাদের ক্ষতি করবে না। ও আমার স্ত্রী, আর ওর বিষয়ে আমি আগে থেকেই সব জানি। ও আমাদের কোনো রকমই ক্ষতি করবে না মা, তুমি বিশ্বাস করো মা, ও কোনো ক্ষতি করবে না। ও যে আমাদের কোনো ক্ষতি করবে না তার কি প্রমাণ রয়েছে? হ্যাঁ মা, আমি আপনাদের কোনো ক্ষতি করব না। নিতাই আমার ওপর দয়া করে আমাকে বিয়ে করেছিল। আমি তার প্রতিদান সারা জীবনেও শোধ করতে পারবো না। আমি ওকে ভালোবাসি মা, আমার ওপর দয়া করুন। আমি কথা দিচ্ছি, আপনাকে আমি কোনো ক্ষতি করব না, কখনো করব না। আমি সারা জীবন আপনার দাস হয়ে থাকব। মা, আমি তোমাকে সব কথা খুলে বলছি। এরপর নিতাই তার মাকে সব কথা খুলে বলে। এসব শোনার পর নিতাইয়ের মা সবকিছু মেনে নেয়, আর নীলাও তার কথা রাখে। নীলা সাধারণ মানুষের মতোই জীবনযাপন করে। নীলার আচরণে নিতাইয়ের মা তাকে আরো বেশি ভালোবাসে, আর তারা এভাবেই সুখে দিন কাটায়।